শুরু করছি খবর দিনভর। নরেন্দ্রপুরের নাজিরাবাদে জলা জমি ভরাট, অভিযুক্ত মন্ডল ব্রাদার্স। দুই ভাইয়ের বিরুদ্ধে একাধিকবার এফআইআর, অভিযোগ তবুও কোনো পদক্ষেপ করা হয়নি। এই দুই জমি হাঙরের ডেরায় এবার নিউজ 18 বাংলা। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. এটা নরেন্দ্রপুরের নাজিরাবাদে প্রমোটার অসীম মণ্ডলের বাড়ি। এখান থেকে মিনিট 7 দূরত্বে দুটি গোডাউনে আগুন লেগেছিল 25শে জানুয়ারি গভীর রাতে। সেই আগুন নিভে গিয়েছে, কিন্তু চলছে একাধিক ইস্যু। তার মধ্যে অন্যতম জলা জমি ভরাট করে দেদার বেআইনি নির্মাণ। আর এর নেপথ্যে একটি নাম বারবার উঠে এসেছে, অসীম মণ্ডল। তার বিরুদ্ধে জলাভূমি ভরাট করে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। অসীম মণ্ডল স্থানীয় প্রমোটার, তার ব্যবসায় রয়েছেন ভাই পবন মণ্ডল। এই দুজনের বিরুদ্ধে জলাজমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ। নাজিরাবাদে জলাজমি বুঝিয়ে তৈরি হওয়া 14 থেকে 15টি গোডাউন অসীম মণ্ডলের বলে দাবি। অসীম এবং পবন দুই ভাই। দুই ভাইয়ের নামেই একাধিকবার এফআইআর হয়েছে, অভিযোগ তবুও কোনো পদক্ষেপ করা হয়নি। অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে। থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। আমার জমিগুলো নিয়ে নিল। আর আপনার জমি নিয়ে নিয়েছে? যে জলাভূমিগুলো ভরাট হয় যখন দেখেন, প্রশাসন কি করে? প্রশাসন কি, যখন গাড়ি আসে মাল ফেলে চলে যায়। ভরাট তো হয় দিনের বেলায়, রাত্রি হয়। পুলিশ কিছু বলে না? কি বলবে, তাদের টাকা পয়সা খাই বন্ধ করে দিয়েছে। এই জমি হাঙরদের ডেরায় নিউজ 18 বাংলা। প্রায় 3 কাঠা জমির উপরে প্রমোটার অসীম মণ্ডলের পেল্লায় বাড়ি। পাশেই ভাই পবন মণ্ডলের বাড়ি। অসীমের বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেন নিউজ 18 বাংলার প্রতিনিধি, কিন্তু কেউ বেরিয়ে আসেননি। ঘরের ভিতর থেকে এক মহিলা সাড়া দেন, বলেন অসীম মণ্ডল বাড়ি নেই। অসীমবাবু আছেন? অসীমবাবু আছেন? হ্যাঁ দিদি, কখন আসবেন একটু বলে যাবে? এখন বাড়িতে নেই। এরপর অসীম মণ্ডলকে ফোন করা হয়। যেই শুনলেন নিউজ 18 বাংলা, অমনি ফোন সুইচড অফ। হ্যালো, হ্যাঁ অসীমবাবু, আমি নিউজ 18 বাংলা থেকে ইরন বলছিলাম। হ্যাঁ, আমি অসীম না। আপনার নাম্বার তো The number you are calling is switched off. Please call again later. যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে। দয়া করে পুনরায় চেষ্টা করুন। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে দেদার বেআইনি নির্মাণ। বারবার অভিযোগের আঙুল উঠেছে এই অসীম মণ্ডল এবং তার ভাইয়ের বিরুদ্ধে। অসীম মণ্ডল নাকি 14-15টা গোডাউনের মালিক এখানে। না, গোডাউন মানে কতগুলো তা জানিনি। শুনুন, কেউ না কেউ কিছু একটা কাটি করছে যে এই বোধহয় ওকে অ্যারেস্ট করবে, ওকে বোধহয় ধরে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং। ভয় পেয়েছেন উনি? হ্যাঁ, ভয় পাবেই তো। আপনি মেনে নিচ্ছেন যে আপনার দাদা বা ভাই এরা যা করেছে ভুল করেছে না ঠিক করেছে? হ্যাঁ, কিছু জায়গাতে ভুল হয়েছে, ভুল তো কিছু হয়েছে। বারবার এফআইআর, তবুও মণ্ডল ব্রাদার্সের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? মণ্ডল ব্রাদার্সের মাথায় কি তাহলে কোনো প্রভাবশালীর হাত? প্রশ্ন স্থানীয়দের।
ক্যামেরায় খোকন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা। আরজিকর হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। 2 বছর আগে টালা থানায় অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। সেই মামলাতেই এবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা আলিপুর বিশেষ সিবিআই আদালতের। বিচারকের নির্দেশ, আক্তার আলীকে দ্রুত গ্রেফতার করতে হবে। আক্তার আলী আরজিকর হাসপাতালে প্রাক্তন ডেপুটি সুপার। হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ তুলে 2024 সালে সরব হন। হুইসেল ব্লোয়ার হিসেবে নিশানা করেন আরজিকরের তখনকার অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। টালা থানায় অভিযোগ দায়ের করেন। এবার তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারের করা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে সিবিআই এবং ইডি। শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে হয় শুনানি। সেখানেই অভিযোগকারী আক্তার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। এর আগে আদালতে 5 বার হাজিরা দেননি আক্তার আলী, তাই এবার তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। এদিন শুনানির সময় আক্তার আলীর আইনজীবী বলেন, তার মক্কেল অসুস্থ, হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হয়েছে। তিনি নার্সিংহোমের চিকিৎসাধীন, চিকিৎসক বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। তখন বিচারক বলেন, কি এমন হয়েছে যে নার্সিংহোমে চিকিৎসাধীন, চিকিৎসক বেড রেস্ট নিতে বলেছেন আর উনি ভর্তি হয়ে গেলেন? নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন? এই সময় আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, আমার মক্কেল জেলবন্দি আর আক্তার আলী আদালতের নির্দেশ অমান্য করেই চলেছেন। 12 বছরের বেশি সময় ধরে দুর্নীতির সঙ্গে যুক্ত, ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ অমান্য করেছেন। তখন বিচারক বলেন, এই অসুস্থতার বিষয়ে আদালত সন্তুষ্ট নয়। আক্তার আলীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে। যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করতে হবে। করাপশন কিছু যদি আরজি করে সেই সময় হয়ে থাকে, সেটা আক্তার আলীর নেতৃত্বেই হতো এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম, কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি। কোর্ট সামন করেছিলেন, কোনোভাবেই উনি আসছিলেন না, তাই কোর্ট আজকে এই সমস্ত কিছু কনসিডার করে বলেছেন যে উইলফুলি উনি এইভাবে অ্যাভয়েড করছেন কোর্টকে এবং সমস্ত অ্যাকিউজ জেলের মধ্যে আছি তাদের বিচার ব্যবস্থাও থামিয়ে রেখেছেন উনি। আর যে সমস্ত কাগজপত্র উনি দিয়েছেন জমা, মেডিকেল ডকুমেন্ট, সেগুলো কোর্টের কাছে গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই সব কিছু কনসিডার করে উনি ওনার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট ইস্যু করেছেন। 2024 এই আক্তার আলী দাবি করেন, সন্দীপ ঘোষের জমানাতেই আরজিকর থেকে বেওয়ারিশ দেহ বেসরকারি ল্যাবরেটরিতে বিক্রি করা হয়। উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল। বায়োমেডিক্যাল ওয়েস্ট, যেটা সিরিঞ্জ ইউজ, স্লাইন বটল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস, এগুলো ইউজ, সেটাকে চ্যানেলাইজ করে কিছু বাংলাদেশি সিটিজেন এটাকে নিয়ে যাচ্ছিল এবং ওখানে গিয়ে রিসাইকেল করছিল। এদিন আলিপুর ইডির বিশেষ আদালতে আরজিকরে দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করে ইডি। সেই চার্জশিটে আরজিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের নাম। 68 পাতার চার্জশিট এবং তার সঙ্গে 2000 পাতার নথি আদালতে জমা দিয়েছে ইডি। অমিত সরকার, নিউজ 18 বাংলা। আরজিকর দুর্নীতি মামলায় বিপাকে আক্তার আলী গতকালই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গ্রেফতারি পরোয়ানা জারি সিবিআই আদালতের। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপারকে কিভাবে গ্রেফতার, আইনি পরামর্শ শুরু সিবিআইয়ের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আক্তার আলী, তাকে কিভাবে গ্রেফতার করা হবে এ নিয়ে কি ভাবছে সিবিআই? দেখো, হাসপাতালে যেমন তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং একই সঙ্গে আক্তার আলী পরিবারের তরফে তার দাদা বলছে যে তার আক্তার আলীর গুরুতর চোট লেগেছে কোমর এবং পিঠে এবং অস্ত্রোপচারও করা হতে পারে। এই পরিস্থিতিতে যখন সিবিআই কোর্ট যখন তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এই জায়গা থেকে তার গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শ নিতে শুরু করেছেন সিবিআইয়ের আধিকারিকরা। কলকাতার দুর্নীতি দমন শাখার আধিকারিক, তদন্তকারী অফিসার, এসপি, অন্যান্য যারা উচ্চপদস্থ আধিকারিক আছেন এবং দিল্লিতে লিগাল সেলের অফিসার বা দিল্লির যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে তারা সলা পরামর্শ বা আলোচনা করছেন যে কিভাবে কোর্টের যে নির্দেশ সেটা এক্সিকিউট করা যায় বা কার্যকর করা যায়। সেক্ষেত্রে দুটো রাস্তা এই মুহূর্তে সিবিআইয়ের কাছে খোলা আছে। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, যেহেতু আক্তার আলী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,
সেক্ষেত্রে কোর্টের অর্ডার যদি এক্সিকিউট করতে হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে তাকে সোন অ্যারেস্ট করা, অর্থাৎ তিনি হাসপাতালেই থাকবেন, তাকে সোন অ্যারেস্ট করা হলো সিবিআই তরফে এবং কোর্টের কাছে গিয়ে পেপার প্রোডাকশন করে কোর্টকে জানানো যে আমরা আখতার আলীকে সোন অ্যারেস্ট করেছি, তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা হাসপাতালেই তাকে আমরা নজরবন্দি করে রাখলাম, সুস্থ হলে তাকে যখন হাসপাতাল ছাড়বে বা চিকিৎসকরা তাকে যখন ছাড়বেন তখন আমরা তাকে আদালতের কাছে পেশ করতে পারি। এই একটা রাস্তা যেমন খোলা আছে। অন্যদিকে যেহেতু কোর্টের অ্যারেস্ট ওয়ারেন্ট, কোর্টের তরফে অ্যারেস্ট ওয়ারেন্ট করা হয়েছে, সেক্ষেত্রে স্থানীয় থানাকে বিষয়টি জানানো এবং স্থানীয় থানার সাহায্য নিয়ে হাসপাতালে নজরদারির মধ্যে তাকে রাখা, সে কোথাও পালিয়ে না যায়। এই বিষয়গুলো এই মুহূর্তে সামনে খোলা আছে, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে সিবিআইয়ের অন্তরে। ধন্যবাদ। ঘোষণা কয়েকদিন আগেই হয়ে গিয়েছিল, অবশেষে আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার নিয়ে নির্দেশনামায় স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধে ফের বড় জয় ভারতের। ভারত মার্কিন নয়া বাণিজ্যিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা লাহিড়ী রয়েছেন সঙ্গে। সম্পূর্ণা, এটা কূটনীতিকরা মনে করছেন যে ভারতের বড় জয়, কিন্তু ট্রাম্পের এই হঠাৎ এতটা নরম অবস্থান নেওয়ার নেপথ্যে কি কারণ থাকতে পারে? ভারতের তরফে ক্রমাগত কূটনৈতিক চাপ? হ্যাঁ, দেখুন, ডেফিনেটলি একটা তো বড় ডিপ্লোম্যাটিক উইন এটা হয়েছে, কারণ আমাদের বুঝতে হবে যে যেভাবে ট্রাম্প আমাদের ওপর ট্যারিফ চাপিয়েছিল বিগত কয়েক মাস ধরে এবং যেভাবে ইন্ডিয়ার ওপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত বেশ কয়েক মাস ধরে চ্যানেল ওপেন করেছিল যেখানে নেগোসিয়েশন চলছিল। এবং আরো একটা বিষয় আমার এখানে বলা উচিত বলে আমার মনে হয় যে দেখুন, ট্রাম্পের এই ট্যারিফের ইম্পোজিশনের ক্ষেত্রেও কিন্তু ভারত কিন্তু কখনো মাথা নত করেনি এবং যে ধরনের কন্ডিশন ভারতের ওপর চাপানোর চেষ্টা হয়েছিল সেগুলোতেও কিন্তু ট্রাম্প ইন্ডিয়া এগ্রি করেনি এবং তার পরবর্তীতে কোনোভাবে মাথা নত না করে কিন্তু ইন্ডিয়া নেগোশিয়েট করেছে। সেই জায়গা একটা ডেফিনেটলি বড় ডিপ্লোম্যাটিক উইন। কিন্তু বিগত কয়েকদিন ধরে কিন্তু এটাও শোনা যাচ্ছে যে ইন্ডিয়াকে কিন্তু ট্রাম্প বলেছে ভেনেজুয়েলা থেকে তেল কেনার কথা এবং রাশিয়ান অয়েল কেনা বন্ধ করার জন্য। আমার মনে হয় যে দেখুন, একদিকে যেমন এটা ডিপ্লোম্যাটিক উইন, অন্যদিকে কিন্তু ভারতের বোঝা উচিত যে ট্রাম্পের যে ধরনের ফরেন পলিসি তিনি এই মুহূর্তে ফলো করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে কিন্তু আবার ইন্ডিয়ার ওপর কোনো কন্ডিশন চাপানো হতে পারে। কিন্তু এইটা ইন্ডিয়ার উইনের পাশাপাশি আমার মনে হয় যে আমেরিকার যে মার্কেট, সেটাতেও কিন্তু যথেষ্ট একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, কারণ আমেরিকার অনেক জিনিস কিন্তু ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে। তো সব একদমই ঘরে বাইরে চাপের মুখে পড়েছিলেন ট্রাম্প। সম্পূর্ণ এক্ষেত্রে আমরা যদি দেখি যে মাদার অফ অল ডিলস, যেটা ইউর সঙ্গে ভারত অতি সম্প্রতি যেটা হলো, সেটাও কি আরো বেশি করে চাপ বাড়ালো ট্রাম্পের উপর? হ্যাঁ, দেখুন, ডেফিনেটলি একটা তো চাপ বাড়িয়েছে, কারণ যেভাবে ট্রাম্প, আমি যেটা আগেও বললাম, ট্রাম্প যেভাবে বিদেশ নীতি অবলম্বন করছে, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার যে একটা বিশাল ডিস্টেন্স তৈরি হয়েছে, এটা ইতিহাসে কোল্ড ওয়ারের পরে কিন্তু এই প্রথম। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোটা ইউরোপকে পাশে না পাওয়া এবং ইউরোপের উপর চাপ সৃষ্টি করে যেভাবে ইউরোপ ইন্ডিয়াকে সেখানে একটা বড় গেটওয়ে ওপেন করেছে ট্রেডের মাধ্যমে, সেটা ডেফিনেটলি কিন্তু আমেরিকার উপর একটা বড় ডিপ্লোম্যাটিক প্রেশার বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।